All right, guys. There is so many things happen in India and out of India also. আজ সব কিছু নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বলে প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কৃষক প্রোটেস্ট। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন, ঠিকই শুনেছেন যে ইউপির ফার্মারেরা আবার দিল্লিতে আসার চেষ্টা করছেন তাদের ৫ দফা দাবি নিয়ে। ৫ দফা দাবিগুলো এই হলো যে কৃষকদের তরফ থেকে যে ৫টা দাবি তারা তুলেছিলেন তাদের মধ্যে হলো পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০% প্লট এবং ৬৪.৭% বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় হলো ১লা জানুয়ারি ২০১৪ সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যের ৪ গুণ ক্ষতিপূরণ এবং ২০% প্লট দিতে হবে। তৃতীয় হলো এর পাশাপাশি সকল ভূমিহীন কৃষকদের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করার দাবি কৃষক নেতাদের তারা সরকারের কাছে দাবি করার চেষ্টা করছেন। এবং অ্যাজ ইউজুয়াল সরকারি গভর্নমেন্ট মানে আমাদের কেন্দ্র সরকার যেমনভাবে গত ফার্মার প্রোটেস্টগুলোকে উনি প্রোটেস্ট করেছেন সেভাবে প্রোটেস্ট করছেন। হ্যাঁ, তিনারা রোড ব্লক শুরু করে দিয়েছেন এবং ইউপি বহুত বর্ডার ব্যান করে দিয়েছে যাতে করে কৃষকরা দিল্লিতে ঢুকতে না পারে। তো এটা গেল আমাদের কৃষক ফার্মার্সের কথা। দ্বিতীয় কথা হলো যে কারেন্সির আগে আমাদেরকে বলতে হবে জিডিপি। হ্যাঁ, আমাদের দেশের গ্রোথ যে আমরা থার্ড ওয়ার্ল্ড ইকোনমিক্যাল কান্ট্রি হতে চেয়েছিলাম, তো আমার মনে হয় সেইখানে একটুখানি বাধা সৃষ্টি করেছেন, একটুখানি, বেশি নয়, 5.4% জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই গ্রোথটা হয়েছে। অ্যাকচুয়ালি গ্রোথটা উপর দিকে হয়নি, গ্রোথটা নিচের দিকে হয়েছে, হ্যাঁ ডাউনে গেছে। তো সেক্ষেত্রে নিউজ কি বলছে শোনা যাক যে নিম্নগামী হওয়ার পূর্বাভাস মিলেছিল আগেই, কিন্তু তবু আমরা বা আমাদের আইটি ছেলেরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হবো, ইকোনমিক্যাল কান্ট্রি হবো, এদিকে চায়নাকে টপকে যাবো বা ইউএসকে টপকে যাবো, আমরা বিশ্বগুরু হয়ে যাব, আমাদের মানে ভক্তি শেষ নেই। সেক্ষেত্রে আমার মনে হয় এই ক্রেডিটটা কাকে দেওয়া দরকার? मुझे क्रेडिट नहीं चाहिए। ক্রেডিট নেবেন না, উনি বলছেন ক্রেডিট দরকার নেই, ওনার ক্রেডিট দরকার নেই। সেক্ষেত্রে ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক মানে জুলাই থেকে সেপ্টেম্বর জিডিপি মোট অভ্যন্তরীণ উৎপাদনের অধোগতি যে নজির গড়বে তার আঁচ দিতে পারেনি কোনো সমীক্ষা সংস্থা। কোনো সংস্থা দাবি করতে পারেনি যে আমাদের জিডিপি বাড়বে, কিন্তু আমাদের আইটি সেল এবং অন্ধভক্তেরা বুঝতে গেছিল জিডিপি আমরা থার্ড ওয়ার্ল্ড মতলব বিশ্বের তৃতীয় ইকোনমিক্যাল কান্ট্রি তৈরি হবো, বিশ্বগুরু তৈরি হয়ে যাব, কিন্তু কোনো সমীক্ষা এটা ধরতে পারেনি। সেখানে বলছে শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস মানে গত শুক্রবারে যে এনএসও মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের প্রকাশিত তথ্য বলছে যে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিক ভারতে জিডিপি বৃদ্ধির হার ৫.৪%, যেটা গত বছর আই থিঙ্ক ৬-৭% ছিল। দেখা যাক, গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবর্ষে ২০২৩ থেকে ২৪ একই ত্রৈমাসিকের বৃদ্ধির হার ছিল ৮.১%। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক এপ্রিল থেকে জুন জিডিপি বৃদ্ধির হার ছিল ৬-৭%, মানে এপ্রিল থেকে জুন ছিল 6.7 এবং জুলাই টু সেপ্টেম্বর আমাদের জিডিপি উপরে না গিয়ে নিচে নেমেছে 5.4। ডোন্ট ওয়ারি, আমরা একদিন ইকোনমিক্যাল কান্ট্রি হব, আমরা করব জয়। এক্ষেত্রে জিডিপি নিয়ে যখন আমাদের প্রধানমন্ত্রী যখন এতে ছিলেন না, আমাদের মানে কি বলবো, যখন প্রধানমন্ত্রী ছিলেন না, যখন গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই জিডিপি বৃদ্ধাংশের জন্য অনেক কথাবার্তা বলেছিলেন। তো ভিডিওটা একটু শুনে নেওয়া যাক উনি কি বলতে চাইছেন। क्या कहेंगे आप? देश की विकास दर का जो फिगर आया है वो बहुत ही चिंताजनक है। प्रधानमंत्री 2-3 महीने पहले जयपुर में आए थे प्रवासी भारतीय दिवस में, और उन्होंने डंके की चोट पे कहा था कि 7% विकास दर होगा। अभी मार्च महीने में राज्यसभा के अंदर उन्होंने कहा था 7% होगा, यानी मार्च महीने तक अनुमान भी नहीं था भारत सरकार को कि क्या हालत होने वाली है। और कल जब पता चला कि इतना नीचे गिर गए, देखिए 3 बातें हैं जिसको कारण बड़ी चिंता का विषय बनता है। एक, विकास दर का इस प्रकार से नीचे गिरना। दूसरा, रुपया तेजी से कमजोर हो जाना। और तीसरा, इन्फ्लेशन इतनी तेजी से बढ़ना। ये 3 चीजें ऐसी हैं कि जिसके लगता है कि पूरी स्थिति डावाडोल हो चुकी है। और জিডিপির ফলন মানে জিডিপির পতনের কারণ কি, সেই হিসাবে বর্তমানে বলা হচ্ছে যে ইউএস ডলারের তুলনায় টাকার পতন। না, এটা আমাদের অর্থমন্ত্রী সীতারামনজির কোনো টেনশন নেই, এটা কোনো দেখার দরকার নেই উনি, কারণ উনি মনে করেন ডলার স্ট্রং হয়নি, এই মানে পয়সা কমজোর হয়নি, ডলার স্ট্রং হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে বর্তমান মানে রাইট নাও যখন ভিডিওটা বানাচ্ছি আমি, এখনই ডলারের ভ্যালু হলো 84.70 রুপিস সামথিং, এক ইউএস ডলার হিসাবে 80.70 সামথিং চলছে। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে কারণটা কি, এর জন্য বলা হচ্ছে যে লাগাতার পতনের
মানে বৃহস্পতিবার শেয়ার বাজারের পতন এবং বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রির গতি বৃদ্ধির জেরে ডলারের সাপেক্ষে আরো তলিয়ে গেল ভারতীয় মুদ্রার দাম। এবং এই প্রথম আমেরিকায় আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগের জেরে এদেশে বাজার থেকে বিদেশি লগ্নি প্রস্থান আরো বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ক্ষেত্রে বলা যাক যে আপনারা আদানির যে আদানি গ্রুপে যে খবরটা শুনেছিলেন যে উনি 2,000 কোটি টাকা ঘুষ দিতে গিয়ে ইউএসএ ওনার নামে এগেনস্টে কেস করা হয়েছে। তো সেক্ষেত্রে সেই জন্য বিদেশি ইনভেস্টররা তারা আরো বেশি শেয়ার মার্কেটে বিক্রি করছে, যার জন্য আরো লস হওয়ার চান্স আছে। এখন এটা আর নয়, আরো বৃদ্ধি দাম হতে পারে, সেক্ষেত্রে টাকা আরো দুর্বল হতে পারে। আইআইটি পাটনার অর্থনীতি অধ্যাপক রাজেন্দ্র পারামানিক মনে করেন নিউ ইয়র্কের আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগে শেয়ার থেকে বিদেশি লগ্নি সরে যাওয়ার গতি বাড়তে পারে, তাতে টাকার আরো পড়ার আশঙ্কা। তবে বছরের শেষে ডলারের দাম 85 টাকার আশেপাশে স্থিত হতে পারে বলে অনুমান তার। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, টাকার দুর্বলতা সরকারের পক্ষে রাজকোষ ঘাটতি সামাল দেওয়া কঠিন হতে পারে। জিডিপি জিএসটি ট্যাক্স ভ্যাট হ্যান ত্যান করেও এখনো হয়নি। আমার মনে হয় সরকার আবার ট্যাক্স চাপাবেন, চাপা টেনশন নেওয়ার দরকার নেই। গরিব মানুষ আপনারা চিন্তা করবেন না, আপনারা লেগে থাকুন। তো আর টাকার দাম কমলে বাড়বে আমদানি খরচ, যা দেশের জিনিসের দাম আরো বাড়াতে পারে, আরো ঠেলে তুলতে পারে মূল্য বৃদ্ধিকে। কিন্তু আমাদের ভক্তদের অনুসারে দেশে কোনো মূল্য বৃদ্ধি নেই, এনারা যা খুশি করতে পারেন। এবং আমাদের বর্তমান গভর্নমেন্ট এই বিষয় নিয়ে কোনো চিন্তাশীল নয়, কারণ তারা এখন মাটি খুলতে ব্যস্ত। প্রত্যেকটা মানে ধার্মিক স্থানে, মুসলিম ধার্মিক স্থানে এনারা মন্দির খুঁজে পাচ্ছেন এবং এতে এনাদের বৃদ্ধি হয়ে যাবে আশা করি। তো এবার এটা গেল আমাদের ডলারের খরচা বা ডলারের কথা। এবং এরপরে যদি আমরা কথা বলি, তো বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউএস প্রেসিডেন্ট হয়ে এসেছেন, মানে এখন আসেননি, আসবেন, মানে ইলেকশনে জয়ী হয়েছেন, তিনি বলেছেন যে ব্রিক্সের ইস্তেমালকৃত যে একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে চায়না, ইন্ডিয়া, ইরান, রাশিয়া, এরা সব সম্মেলন, এটা মানে রাশিয়ার উদ্যোগে বিষয় তৈরি করা হয়েছিল। তখন চায়নার বা ইন্ডিয়া যে সব কারেন্সিগুলো এক করে একটা কারেন্সি তৈরি করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে ওনার টুইটারে বলেছেন, যদি কেউ ডলার বাদ দিয়ে অন্য কোনো কারেন্সিতে কনভার্ট করে, তাহলে সেই সব কান্ট্রিকে 100% ট্যারিফ মানে ট্যাক্স তাদেরকে দিতে হবে। তো এই হলো বর্তমান অবস্থা, এবং যুদ্ধ তো চলতেই আছে। তো জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা বলবেন। এবং যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট জরুর করবেন। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে অবশ্যই কমেন্টে জানাবেন। তব তক কে লিয়ে সালাম।